জাস্ট আ ডিসক্লেমার, বিশ্বাস করো অনেক চেষ্টা করেছিলাম 15 থেকে 17 মিনিটে ভিডিওটা করার, কিন্তু এই এত কিছু টপিক কভার করতে গিয়ে ভিডিওটা এই জায়গায় গেছে। আর ভিডিওর পুরোটাই বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে ফিড করানো, তাই প্লিজ স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু তোমাদেরই সবকটা ইনফরমেশন একদম কাভার থাকবে। এবং আরও একটা জিনিস, যেহেতু ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশনের এক্স্যাক্ট আমরা সবসময় ঠিক করি না, আমার হয়তো এই পুরো ভিডিওটায় অনেক জায়গায় ভুল প্রোনাউন্স করে থাকলেও থাকতে পারি, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব প্যারিস ট্রিপ নিয়ে, এবং প্যারিস রিলেটেড যত ডিটেল লাগা উচিত, ভিসা, ফ্লাইট, হোটেল, ইন্টারনাল ট্রাভেল, ডেলি পাস, টোটাল কস্ট, আইটিনারি, যা যা দরকার, ইন অ্যান্ড আউট এভরিথিং এই ভিডিওতে কভার করব। এবং চেষ্টা করব এই ভিডিওটাকে যতটা শর্ট রাখা যায় এবং যতটা টু দ্য পয়েন্ট করা যায়, কারণ এক গাদা বাজে কথা বলে সময় নষ্ট করব না, কিন্তু প্রচুর ডিটেল কভার করার আছে, তাই হয়তো একটু এক্সটেন্ড হতে পারে ভিডিওটা, কিন্তু আমি তো চেষ্টা করব যতটা শর্টে রাখা যায় এবং তার সাথে সাথে প্রত্যেকটা ডিটেল যাতে কভার করতে পারি। তাই উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। ইটস রেকমেন্ডেড তুমি 1.5 স্পিডেও কিন্তু ভিডিওটা দেখতে পারো। গোটা এই ভিডিওটার প্রসেসে তোমাদের যদি কখনো মনে হয় যে প্যারিসে আমরা কিভাবে ঘুরেছিলাম সেটা থেকে তোমরা রেফারেন্স নেবে, তাহলে আমি এইখানে কিন্তু লিঙ্ক করে দিলাম আমাদের পুরো ব্লগিং সিরিজটা প্যারিসের 3 দিনের, সেটা তোমরা অবশ্যই চেক করে নিও। ওটাতে স্টেপ বাই স্টেপ আমি যেটা নিয়ে আলোচনা করছি পুরোটাই ডকুমেন্টেড রয়েছে, তোমরা ওখান থেকেও কিন্তু হেল্প পেয়ে যাবে। বেশিরভাগই আমরা জানি প্যারিস কোথায়, বাট তাও অ্যাজ অ্যান ইন্ট্রো আমি এটা দিয়ে দিচ্ছি। প্যারিস ইউ রিজিয়নের আন্ডারে পড়ে এবং এটা সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করে তবে যেতে হয়। প্যারিস ইজ দি ক্যাপিটাল অফ ফ্রান্স এবং দ্য সিটি অফ লাইটস। 2023 সালের মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে যে তালিকা ছিল তাতে সেকেন্ডে হচ্ছে প্যারিস, ফার্স্টে অবশ্যই ব্যাংকক এবং সেকেন্ডে প্যারিস। প্যারিস আমাদের ম্যাক্সিমামেরই ড্রিম ডেস্টিনেশনের মধ্যে অবশ্যই একটা। এই ভিডিওটা দেখার পর তোমরাও ইজিলি প্যারিস ট্রিপ প্ল্যান করতে পারবে। গোটা ভিডিও জুড়েই আমি কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, তাই যতটা তোমরা স্কিপ না করে দেখতে পারো তোমাদের জন্যই ভালো। বেস্ট টাইম টু ভিজিট প্যারিস কিন্তু অবশ্যই জুলাই অ্যান্ড আগস্ট, এ নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু প্যারিসে জুলাই আর আগস্ট প্রচণ্ড ক্রাউডেড। যদি ক্রাউড নিয়ে অসুবিধা না থাকে, গো ফর জুলাই আগস্ট, এবং জুলাই আগস্ট একটু কস্টলিও হবে। এবার এইটা যদি তোমাদের একটা ব্যারিয়ার হয়, এই ব্যাপারটা কস্ট এবং ক্রাউড, তাহলে আর দুটো অপশান খুব এফেক্টিভ। এক হচ্ছে মে জুন, আদারওয়াইজ সেপ্টেম্বর অক্টোবর। মে জুনের একটা সুবিধা হচ্ছে মে জুনে ডে টাইম বেশি পাবে তোমরা, একটু সামার বেশি, ঠান্ডা কম লাগবে, মনোরম। কিন্তু যেটা অসুবিধা সেটা হচ্ছে প্যারিস হচ্ছে সিটি অফ লাইটস, তাই এখানে মে জুনে কিন্তু রাত হতে হতে প্রায় 9:30 10টা, তার আগে অন্ধকার হবে না। আর প্যারিসে 11টায় হট করে সব বন্ধ হয়ে যায়, তাই ওই রাতের 1 ঘন্টাই সিটি লাইটসটা দেখা যায়। সেটা একটু এই ট্রিপটার একটা ইম্পর্টেন্ট জিনিসকে কমিয়ে দেয়। ওয়ারাজ যদি তোমরা সেপ্টেম্বরে যাও সেক্ষেত্রে কিন্তু সিটি লাইটসটাও প্রচণ্ড ভালোভাবে পাবে, এবং যেহেতু শোল্ডার সিজন সেহেতু ওখানে দামটাও কম হবে। তবে হ্যাঁ, ওই সময় একটু ঠান্ডাটা পড়ে যায়, তো যদি ঠান্ডায় কারো অসুবিধা থাকে বা তোমরা ভাবছো প্যারিসটাকে সামার ট্রিপ হিসাবে দেখতে, সেক্ষেত্রে একটু প্রবলেম। আদারওয়াইজ বেস্ট কেস সিনারিওতে আমি তো অফকোর্স রেকমেন্ড করবো সেপ্টেম্বর অক্টোবর। সবার আগে যেটা কভার করব সেটা হচ্ছে কিভাবে প্যারিসে পৌঁছাবো। দেখো, মেজর ওয়ে দুটো পৌঁছানোর হচ্ছে ট্রেন আর হচ্ছে বাই ফ্লাইট। এবার যদি এই ট্রিপটা তোমরা অলরেডি আরও 2-3টে দেশ ঘুরে প্যারিসে আসছো, অথবা তোমরা ইউরোপের কোথাও থাকো, সেক্ষেত্রে ট্রেনে করে আসার একটা সুবিধা থাকেই। সেক্ষেত্রে ট্রেনটা আসবে হচ্ছে গারে দু নর্ড স্টেশন অবধি। গারে দু নর্ড হচ্ছে প্যারিসের সব থেকে বড় স্টেশন। আর আরেকটা উপায় হচ্ছে অবভিয়াস বাই ফ্লাইট, এবং প্যারিসে কিন্তু 3টে এয়ারপোর্ট, চার্লস ডে গল, ওরলি আর বোভে। সব থেকে বেশি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের জন্য ইউজ হয় চার্লস ডে গল, তারপরে ওরলি, তারপরে বুভে। আমাদের ট্রিপে আমরা প্যারিস এন্ট্রি করেছিলাম ওরলি দিয়ে এবং বেরিয়েছিলাম চার্লস ডে গল দিয়ে, তাই এই দুটো ডিটেইলড ইনফরমেশন আমরা এই ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, এবার ফ্লাইট বুক করার ইজিয়েস্ট অপশন, এর আগেও যদি তোমরা আমার ইটালি ট্রিপের আইটিনারি বা ডিটেলগুলো ফলো করে থাকো, ভিডিওগুলো ওখানে তোমরা দেখেছো, আমি অলওয়েজ স্কাই স্ক্যানার প্রেফার করি, অথবা গুগল ফ্লাইট। স্কাই স্ক্যানার এবং গুগল ফ্লাইট দুটো থেকেই তোমরা কিন্তু আগে থেকে
ফ্লাইটের প্রাইস ট্র্যাক করো, এবং গুগল ফ্লাইটে একটা নোটিফিকেশন সেট করার ব্যবস্থা রয়েছে, যাতে তোমরা কোনো একটা ডিজায়ার্ড ফ্লাইট বা টাইমিংয়ের সময় যদি হট করে কমে যায় বা বেড়ে যায়, তার কিন্তু ও ডিটেল ট্র্যাকিং ইমেলে পাঠাতে থাকে। এটা একটা গুড ওয়ে। এবং যেহেতু প্যারিস খুবই ডিজায়ার্ড একটা ডেস্টিনেশন এবং প্রচণ্ড ক্রাউড হয়, তাই প্যারিসে যাই করার আছে সবই কিন্তু অগ্রিম করতে হবে। তাই ফ্লাইটটাও চেষ্টা করবে 2-3 মাস আগেই অ্যাটলিস্ট বুক করে নেওয়ার, দাম বেড়ে যাওয়ার থেকে অ্যাভয়েড করার জন্য। বাকি ফ্লাইট বুক করতে যা লাগে সেগুলো মোস্টলি তোমাদের জানাই আছে, তাই ফ্লাইট বুকিং নিয়ে আমি এই ভিডিওটায় বেশি ঢুকবো না। যে ফ্লাইটটা নিজেদের সময় সুবিধা অনুযায়ী সস্তা অনুযায়ী হবে সেটা তোমরা অবশ্যই বুক করে নিও। রেকমেন্ডেড হচ্ছে অবশ্যই চার্লস ডে গলের ফ্লাইট ধরা। যদি একান্তই চার্লস ডে গল না পাওয়া যায় তাহলে কিন্তু ওরলিও খারাপ অপশন নয়। শুধু এটাই যে চার্লস ডে গল থেকে সিটি সেন্টারে আসা বা সিটি সেন্টার থেকে চার্লস ডে গলে যাওয়াটা অনেক ইজি, ওরলির ক্ষেত্রে একটু 1-2 বার বেশি ব্রেক করতে হয়, কিন্তু সমস্যা কোনোটাতেই নেই। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্যারিস তো পৌঁছে গেলাম, এবার থাকবো কোথায়। এই আলোচনাটা শুরু করার আগে এবং থ্রু আউট দিয়ে এই ভিডিওতে অনেক জায়গায় এই জিনিসটার ইউজ হবে বলে আমি আগেই জিনিসটা ক্লিয়ার করে নিতে চাই। প্যারিস পুরো সিটিটা 5টা জোনে ভাগ করা। 1, 2, 3 হচ্ছে সেন্ট্রাল প্যারিস, আর 4 আর 5 হচ্ছে আউটস্কার্টস বা সাবার্বস। এবার মোস্ট যে অ্যাট্রাকশনগুলো রয়েছে প্যারিসের সব কিন্তু 1 থেকে 3 এর মধ্যে। 1 থেকে 3 এর মধ্যে যাতায়াতের জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে অফ কমিউট হচ্ছে মেট্রো, এছাড়া আরিয়ার। এবং যদি আমরা আউটস্কার্টস নিয়ে ভাবি, মানে জোন 4 আর 5, তাহলে আরিয়ার ইজ এ গুড অপশন, এছাড়া ট্রাম। ট্রান্সপোর্টের ডিটেল সিস্টেমে আমি একটু পরে আসছি, কিন্তু জাস্ট এটা বোঝার জন্য এইটুকু জানা দরকার। এবার প্যারিসে 2 জায়গায় থাকা যায়। প্যারিস প্রচণ্ড ভালোভাবে ট্রান্সপোর্ট দিয়ে কানেক্টেড, তাই প্যারিসে যেখানেই থাকো ট্রান্সপোর্ট নিয়ে কোনো ইস্যু হবে না। প্রত্যেক 500 মিটারের মধ্যে একটা করে মেট্রো স্টেশন রয়েছে, খুবই ইজি কমিউট, এবং অলওয়েজ রিকমেন্ডেড প্যারিসে গেলে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করা। তো যদি এবার প্যারিসের ভাইবটা বেশি পেতে হয় এবং সব ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো কাছে পেতে হয়, তাহলে অবশ্যই 1 থেকে 3 এর মধ্যে থাকা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যদি মনে হয় যে না, যে সময় তোমরা যাচ্ছ ওই সময় ওখানকার হোটেল কস্ট বা এয়ারবিএনবি কস্ট অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু 4 বা 5 জনেও থাকা যায় সাবার্বসে, সেক্ষেত্রে একটু ভাড়া কম লাগবে। তবে হ্যাঁ, ট্রান্সপোর্টের টাইমটা একটু বেড়ে যায়, যদিও দিস ইজ নট আ ডিল ব্রেকার। প্যারিসের এই 1 থেকে 3 জোনটা 20খানা অ্যারন্ডিসমেন্টসে ভাগ করা, বা শর্ট ফর্মে ওটাকে ওরা এআরআরও বলে। এটা অনেকটা আমাদের এখানকার সেক্টরের মতো ব্যাপার। তো যদি তোমরা 1 থেকে 3 জনের মধ্যে থাকো, তাহলে এই 20টা এআরআর এর মধ্যেই তোমাদের থাকতে হবে। 1-2 এআরআর এর আশেপাশে থাকো, সেক্ষেত্রে ওটা একদম সেন্ট্রাল প্যারিস এবং ওখান থেকে লুভরে মিউজিয়াম এবং আরও অন্যান্য জিনিস কাছে হয়। যদি আইফেল টাওয়ারের কাছে থাকতে হয় তাহলে এআরআর 7 হচ্ছে বেস্ট অপশন। ওখানে মোস্ট অফ দি স্টে থেকে কিন্তু আইফেল টাওয়ার দেখা যায়। তবে যেহেতু তোমরা প্যারিস বিভিন্ন জিনিস ঘুরে দেখবে এবং সেক্ষেত্রে তোমার ট্রাভেল পাস কাটতেই হবে, আমি রেকমেন্ড করব এআরআর 18 অথবা এআরআর 19-এ থাকতে, কারণ ওটা একটু চিপও হবে এবং ওখানে কিন্তু ভাইবটাও অসাধারণ। আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে গারে দু নর্থ, যে মেইন স্টেশন তার পাশে থাকা, সেটা হচ্ছে এআরআর 10-এ। এছাড়া বাকি এআরআরগুলোর আশেপাশেও থাকা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই 4টে হচ্ছে রিকমেন্ডেড নিজেদের প্রায়োরিটি ওয়াইজ। এবার আমি প্রত্যেকটার সুবিধা অসুবিধাগুলো বলে দিচ্ছি। এআরআর 7-এ যদি থাকো আইফেল টাওয়ারের কাছে, এটা কিন্তু হাই প্রাইসি হয় খুব, কারণ যেহেতু ওখান থেকে আইফেল টাওয়ার দেখা যায়, তাই এটা ওদের একটা ইউএসপি, এবং যেহেতু প্যারিস কস্টলি সিটি, তাই এই এরিয়াগুলোয় কিন্তু স্টের ভাড়া বেশ ভালো হয়। এআরআর 1-এ যদি থাকো সেটাও কিন্তু বেশ কস্টলি, কারণ ওটা একদম সেন্ট্রাল প্যারিস এবং ওখানে সব থেকে দাম জিনিসপত্র বেশি। এআরআর 10-এ যদি থাকো, এখানকার সব থেকে বড় সুবিধা হচ্ছে রাত 11টা 11:30টার সময় তুমি এসে খাবার পাবে এবং আসার ট্রান্সপোর্টটা ইজিলি পেয়ে যাবে, কারণ ওখানে ট্রাভেল করে লোকে সব থেকে বেশি। এখানকার অসুবিধা হচ্ছে এখানে বাইরের লোক সব থেকে বেশি থাকে এবং এখানে একটু শেডি অ্যাম্বিয়েন্স। তো তোমার মনে হতে পারে, মানে কিছু জিনিস তোমার খটকা লাগতে পারে ওখানে, কারণ বিভিন্ন জায়গার মানুষ থাকে এবং প্যারিস কিন্তু একটা মানে খুব ফেমাস ফর স্ক্যাম। তাই এআরআর 10 যদি তোমার মনে হয় যে আমি সারাদিন প্যারিস ঘুরেই দেখবো এবং আমার শুধু রাতটুকু শোয়ার এবং রাতে দেরি করে এলে আমার সুবিধা, এরম জায়গা চাই, তাহলে অবশ্যই এআরআর 10। তবে সব থেকে বড় সুবিধা এআরআর 10-এর হচ্ছে ওখানে কিন্তু রাত 11:30টাতে তুমি খাবার পাবে, বা 12টাতেও খাবার পেয়ে যাবে, যেটা অন্য জায়গায় কিন্তু প্যারিসে পাওয়া মুশকিল, কারণ প্যারিস কিন্তু রাত 11টার পর মোটামুটি ক্লোজড। এটা সামারে হোক কি উইন্টারে হোক, যখনই হোক, এটা কিন্তু একটা মাথায় রাখার মতো জিনিস।
এই কারণেই ARR 18 আর 19 আমি রেকমেন্ড করলাম, কারণ ওখানে একটু চিপও হবে এবং মমার্থ এরিয়ার আশেপাশে, তাই ওখানকার ভাইবটা অসাধারণ, নিশ্চয়ই ভালো লাগবে ওখানে যদি পাও। দেখতে পারো তোমরা বোথ এয়ারবিএনবি এবং হোটেলস। এয়ারবিএনবি একটু চিপ অপশন হবে, হোটেল দেখার জন্য তোমরা Booking.com বা অ্যাগোডা ফলো করতে পারো। মেক মাই ট্রিপ কিন্তু ইউ রিজিয়নে গেলে খোলে না, এবার তুমি বুকিং করে যেতে পারো, কোনো অসুবিধা হবে না, কিন্তু ওখানে গিয়ে তুমি অ্যাপটা অ্যাক্সেস করতে পারবে না। আমরা বুক করেছিলাম Booking.com থেকে হোটেলগুলো এবং এয়ারবিএনবি, অফকোর্স এয়ারবিএনবি থেকে, তাই দুটোই চেক করে দেখতে পারো। কিন্তু যেইখানেই হোটেল নেবে বা এয়ারবিএনবি নেবে অবশ্যই কিন্তু রিভিউ পড়ে নেবে। ওখানে রিভিউগুলো খুব ট্রান্সপারেন্ট হয়, এবং যেহেতু প্যারিসে প্রচণ্ড, আবার বলছি, স্ক্যামের অসুবিধা রয়েছে, তাই রিভিউ পড়ে নাও। জায়গার যদি লোকেশন সব কিছু ভালো থাকে, চোখ বন্ধ করে সেখানে চলে যেতে পারো। সব জায়গায় খারাপ মানুষ ভালো মানুষ রয়েছে, কারণ এটা মেট্রো সিটি। প্যারিসকে আলাদা করে কর্নার করার কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ, তোমরা প্রত্যেক জায়গায় শুনবে যে প্যারিসে প্রচণ্ড স্ক্যাম হয় বা প্রচণ্ড এইসব হয়। তাই জন্য টু বি সেফ এই কাজটা কিন্তু অবশ্যই করো। তাহলে হোটেলটার ব্যবস্থা হয়ে গেল। গাড়ি দু নটে যদি তোমরা আসো তাহলে তার কোনো অসুবিধাই নেই, একদম সিটির মধ্যেই ঢুকে যাচ্ছ। যদি তোমরা ফ্লাইটে আসো তাহলে অবশ্যই তোমরা হয় ওরলি বা চার্লস ডে গল দিয়ে আসবে। সেক্ষেত্রে সিটি সেন্টারে আসার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সিটিজি থেকে আরিয়ার বি চলে, সেটা ডাইরেক্টলি তোমায় গাড়ি দু নট অব্দি নিয়ে আসবে, বা সেখান থেকে তুমি অন্যান্য জায়গায় চলে যেতে পারবে। যদি তুমি ওরলি দিয়ে আসো তাহলে ওরলি থেকে প্রথমে তোমায় নেমে একটা T17 এর ট্রাম নিতে হবে, যে ট্রামটা তোমায় নিয়ে আসবে লুইস আরাগনে, আর সেখান থেকে একটা মেট্রো লাইন 7 এর মেট্রো ধরে তোমায় আসতে হবে প্লেস ডি টালি, আর সেখান থেকে আরেকটা M5 ধরে তোমায় আসতে হবে গাড়ি দু নট। আমি এই ধরেই নিচ্ছি তোমাদের হোটেলটা গাড়ি দু নটের আশেপাশে আছে, সেই রেসপেক্টে বলছি, কিন্তু তোমরা গুগল ম্যাপ ফলো করো, গুগল ম্যাপ প্রচণ্ড এফিসিয়েন্ট, তাই যেখানেই তোমাদের যাওয়ার সেই ডেস্টিনেশনটা দিলে তোমরা কিন্তু পরপর দেখতে পেয়ে যাবে যে এই মেট্রো থেকে এই মেট্রো করে এইভাবে ওখানে যেতে হয়, একদম জলের মতো সোজা। আমি একটা ডেমো এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্যারিসের ভিতরে কিভাবে তোমরা ট্রান্সপোর্টটা অ্যাভেল করবে। প্যারিসে যেরকম বললাম খুব ভালো ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে বেসিক্যালি RATP বলে একটা সংস্থা পুরো ট্রান্সপোর্টটাকে ম্যানেজ করে, তাই তুমি ট্রাম, বাস, মেট্রো, ট্রেন, আরিয়ার যাই চড়ো সব কিন্তু RATP অর্গানাইজড, এবং তোমার যা টিকিট তোমরা কাটবে সবই তাদের থেকে কাটা। এবার ওখানে 4 রকমের টিকিট হয়। এক হচ্ছে T+ টিকিট, তারপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টিকিট, ডেইলি পাস, উইকলি পাস। এবার নেভিগো বলে একটা কোম্পানি আছে যারা এই পাসে ডিজিটাল কার্ডটাকে সাপ্লাই করে। দুটোকে গুলিয়ে ফেলার কিছু নেই, RATP হচ্ছে একটা সংস্থান যারা পুরো ট্রান্সপোর্ট ম্যানেজ করে, আর নেভিগো এই টিকিটটাকে ম্যানেজ করে শুধু। প্রত্যেকটা T1 টিকিটের দাম পড়ে 2.1 ইউরো, আর যদি তোমরা একবারে 10টা টিকিটের সেট কাটো সেটাকে বলে কার্ড নেট, সেটা পড়বে টোটালি 17 ইউরো। এটা হচ্ছে ফার্স্ট অপশন। এই প্রত্যেকটা টিকিট 90 মিনিটস ভ্যালিড থাকে, এবং এই টিকিটে তুমি মেট্রো টু মেট্রো, মেট্রো টু ট্রেন, বাস টু বাস, ট্রাম টু ট্রাম ট্রাভেল করতে পারবে। কিন্তু অসুবিধা হচ্ছে মেট্রোর পর বাস ট্রাভেল করতে পারবে না, বা বাসের পর ট্রাম ট্রাভেল করতে পারবে না। এনিথিং সিমিলার আদারওয়াইজ মেট্রো আর আরিয়ারের মধ্যে কম্বিনেশনটা, এর বাইরে কিন্তু এটা নিয়ে যাওয়া যায় না, এটা একটা অসুবিধা। পয়েন্ট টু পয়েন্ট টিকিট হচ্ছে মানে ধরো তুমি কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে লুভরে যাবে, লুভরে থেকে আবার ব্যাক করে চলে আসবে, এর জন্য তুমি শুধু ওই টিকিটটা কাটলে সেক্ষেত্রে ধরো তোমার 4 ইউরো বা 5 ইউরো পড়লো। এটা সব থেকে কম ইউজ হয় এবং এটা একদমই এফিসিয়েন্ট নয়। তো যদি তুমি 1-2 দিনের জন্য যাও তবেই এই ডে টু ডে টিকিট বা T+ টিকিটটা কেটো। আদারওয়াইজ দ্য বেস্ট অপশন প্যারিসকে ঘুরে দেখার সেটা হচ্ছে ডেইলি পাস অথবা উইকলি পাস। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার রয়েছে, যদি তোমরা মিনিমাম 3 দিন প্যারিসে থাকো এবং আবার যেদিন প্যারিস থেকে বেরিয়ে যাচ্ছ সেই দিনটা 4র্থ নম্বর দিন হয়, তাহলে অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড হচ্ছে উইকলি পাস কাটা। উইকলি পাসকে বলে ওরা নেভিগো ডকুভিয়ে পাস, এইটা আমরা কেটেছিলাম। এটা হচ্ছে ডকুভিয়ে কার্ড, এটা পার্সোনালাইজড কার্ড, এখানে কিন্তু ছবি থাকে, জাস্ট বাড়ি থেকে একটা ছবি নিয়ে যেতে হবে, আর কোনো ব্যাপার নয়। এটা অল জোনকে কভার করে। এবার এই জোনে আমি আসি, তারপর এটা ডিটেলে যাব। প্যারিসের যেহেতু যেরকম বললাম 5টা জোনে ভাগ করা, এবার যখন আমরা ডেলি পাস কাটতে যাব তখন কিন্তু এইভাবে টাকাটা ডিসক্রিমিনেশন হয়েছে। যে কোনো দুটো জোন, মানে আমি 1 আর 2-এ ঘুরতে চাই, 1 আর 3-এ ঘুরতে চাই, 3 আর 4-এ ঘুরতে চাই, এইভাবে আমার আগে বলে দিতে হবে টিকিট কাটার সময়। এই যে কোনো দুটো জোনের টিকিট হচ্ছে 8.5 ইউরো, 3টে জোন হলে 11.3 ইউরো, এইভাবে কিন্তু দাম বাড়ে। এটা এক এক দিনের। তাই যদি ধরে নিই আমরা 4 দিন ঘুরছি এবং
পুরো পায়ে হেঁটে তো ঘোরা সম্ভব না, এগুলো আরিয়া আর মেট্রো বাস লাগবেই প্যারিসে ঘোরার জন্য। সেই 4 দিনের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট এই সামটা পার হেড গিয়ে দাঁড়াবে, কারণ লাস্ট দিন প্যারিসে ফ্লাই করে বেরোতে হচ্ছে, তো ফিফথ জোনেরটা লাগবে, ওটা চার্লস ডে গলে রয়েছে। টোটাল গিয়ে কিন্তু কিছু না হলেও 40 থেকে 45 ইউরোর কাছে দাঁড়াবে। সেই ক্ষেত্রে নেভিগো দুকুভিয়ে পাস লাগবে মাত্র 30 ইউরো। হ্যাঁ, এই কার্ডটার জন্য দিতে হবে 5 ইউরো এক্সট্রা। দুজনে যদি তোমরা যাও 70 ইউরোয় কভার। যদি ডেলি পাস কাটো, ডেলি পাসের জন্য কিন্তু 8.5 ইউরো। আর ডেলি পাস কিন্তু এরকম পার্সোনালাইজড হবে না, ওটা একটা নর্মাল এরকমই দেখতে হবে, ওটার দাম পড়বে 2 ইউরো। এবার ওতে ডেলি পাস যত কাটা হয় সেটাকে লোড করা যায়, আর এতে যত উইকলি পাস কাটা হয় সেটাকে লোড করা যায়। এবার বেসিক ডিফারেন্সটা কোথায়? যদি তোমাদের প্ল্যান থাকে 2 দিনের বেশি তোমরা থাকবে না প্যারিসে, তাহলে অবশ্যই গো ফর ডেলি পাস। কিন্তু যদি অ্যাটলিস্ট 3 দিন থাকো বা 4 দিন 5 দিন হলে তো অবশ্যই গো ফর দিস ওয়ান। ঠিক আছে, এটার জন্য কিছুই না, যেখানে টিকিট কাটা হয় সেখানে গিয়ে জাস্ট বলবে যে আমার একটা উইকলি পাস লাগবে, কারণ তোমরা অবশ্যই ফ্রেঞ্চ জানো না, তো ওখানে নেভিগো ডেকুভিয়ে বা নেভিগো উইকলি পাস বললেই ওরা এটা দিয়ে দেবে। 30 ইউরো দাম নেবে আর কার্ডটার জন্য 5 ইউরো নেবে। এই কার্ডটা অল টাইম ভ্যালিড, মানে এটা আমি আবার যখন প্যারিস যাব তখন আমার এই কার্ডটা কিনতে হবে না। যদি কোনোদিন আমি আর প্যারিস যাই তখন কিন্তু জাস্ট এতে লোড করে নিলেই হবে। এবং এটা যে মোমেন্টো হিসাবে আমি নিয়েছিলাম, এটা কার্ডটা নিয়েও কিন্তু তোমাদের সস্তা পড়বে, কার্ডের দামটা এক্সট্রা দেওয়ার পরও সস্তা। এই পার্টটা আমি জানি একটু লেন্দি হয়ে গেল, কারণ এই জিনিসটা বোঝানো খুব ইম্পর্টেন্ট। আর আরও একটা ইনফরমেশন যেটা জানা খুব দরকার, সোম থেকে বৃহস্পতির মধ্যে যদি তোমরা প্যারিস ঢোকো এবং এই কার্ডটা কেনো, তাহলে ওটা ওই উইকের জন্য ভ্যালিড থাকে। যদি শুক্রবার তোমরা প্যারিস ঢোকো, তাহলে তুমি যদি এই কার্ডটা কিনতে যাও, ওটা কিন্তু নেক্সট উইকের জন্য চলে যায়। তাই আরও একটা জিনিস রিভিজিট করে দেখার, যদি তোমাদের শুক্র শনি রবি প্যারিসের প্ল্যান থাকে তাহলে গো ফর ডেলি পাস, কিন্তু যদি সোম থেকে বৃহস্পতির মধ্যে প্যারিস ঢোকো এবং ওই উইকটা থাকতে চাও, দিস ইজ দ্য অপশন ফর ইউ। এরপরে আসছে ভিসা। ভিসা নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও করে রেখেছি, হাউ টু অ্যাপ্লাই সেঙ্গেন ভিসা। যদি তোমরা সেটা এখনো না দেখে থাকো, এখানে আমি লিঙ্ক করে দিলাম, প্লিজ গো চেক ইট আউট। ওটা বেসিক্যালি ইটালি নিয়েছিল, বাট প্যারিসের জন্য কিন্তু সব নিয়ম একই। ওটা ইটালি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করা হয়েছে, এটা ফ্রান্স অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আমি চলে আসবো প্যারিসের আইটিনারি নিয়ে। আইটিনারিটা আমি পুরো ডিটেলে স্ক্রিনে এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে যেটা বলার, প্যারিস গিয়ে না ছুটো না, মানে এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা করতে হবে, এরকম ভাবে প্যারিসটা ঘুরো না। প্যারিসে একটা অদ্ভুত ভাইব রয়েছে। প্যারিসে গিয়ে মানে সবকিছু, যেমন আইফেল টাওয়ার, লুভরে মিউজিয়াম, এগুলো তো খুব ফেমাস জায়গা, এগুলো সবাই দেখতে চায়, কিন্তু আমি বলবো যে 1 নম্বরে যেটা রাখতে, সেটা হচ্ছে দ্য ভাইব অফ প্যারিস। প্লিজ প্যারিসটাকে এনজয় করো, এবং এই এনজয় করার মধ্যেই কিন্তু প্যারিসের এই মাহাত্ম্যটা লুকিয়ে রয়েছে। ওই যে সিটি লাইটসের মাহাত্ম্য, ওই যে চারিপাশে আলো জ্বলছে রাত্রিবেলা, ওই যে পুরো শহরটা এরকম একটা ওল্ড কালচার, এই জিনিসটা প্যারিসে ফাটাফাটি তোমরা ফিল করতে পারবে। আগে প্যারিসটাকে একটু ফিল করার চেষ্টা করো, তারপর বাকি আইটিনারি রইলো, এটাকে তোমরা এক্সপ্লোর করো, ইজিলি দেখে নিতে পারবে। তবে শুরু করা যাক আমাদের প্যারিস আইটিনারি। প্যারিসে দেখার মতো তো অনেক কিছুই রয়েছে, কিন্তু এই 5টা হচ্ছে হাইলাইট। যেদিন প্যারিসে পৌঁছাবে সেই দিনটা ডিপেন্ড করছে কখন ঢুকছো। সকালবেলা যদি তোমরা ঢুকে যাও তাহলে তো হাতে অনেকটা সময় থাকেই, কিন্তু ঢুকতে ঢুকতে যদি দুপুর হয়ে যায়, সেটার কথা মাথায় রেখেই এই দিনের আইটিনারিটাকে একটু লুজ রাখা হয়েছে। এবং প্রত্যেকটা মনুমেন্ট বা যেখানে ঢুকতে টাকা লাগে সেগুলো কিন্তু আমি পাশে অ্যাড করে দিচ্ছি, যাতে তোমাদের হিসাবে সুবিধা হয়। খরচটা মোটামুটি আমি ট্যাবুলার ফরম্যাটেই করে দিলাম। এখানে অ্যাপ্রক্স হিসাবে সব কিছু দেওয়া, তোমাদের ইচ্ছা মতো তোমরা জিনিস প্লাস মাইনাস করতেই পারো, এটা সম্পূর্ণ নিজের উপর। তবে দুজন যদি অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য প্যারিস যায়, সেক্ষেত্রে 2.5 লাখ থেকে 2,80,000 মতো পড়া উচিত। বাকিটা ডিপেন্ড করছে কে কিভাবে যাচ্ছে এবং কত সস্তায় তোমরা ফ্লাইট পাচ্ছ, হোটেল অ্যাকোমোডেশন পাচ্ছ তার উপর। তবে মোটের উপর এরমই লাগতে পারে। প্লিজ বুক অল দ্য টিকিটস ইন অ্যাডভান্স। প্যারিসে কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি টিকিট সোল্ড আউট হয়ে যায় এবং তারপর দাম বেড়ে যায়, তাই প্ল্যান এভরিথিং তাড়াতাড়ি এবং বুক দ্য টিকিটস অলসো। আর আরও একটা প্যারিসে লোকে অ্যাক্টিভিটি করে থাকে, সেটা হচ্ছে হপ অন হপ অফ বাস, মানে ওই ট্যুরিস্ট এর যে বাসগুলো হয় আমরা বাইরে দেখতে পাই, দোতলা বাস হয়, যে যাতে তোমার অ্যাট্রাকশনগুলো ঘোরাবে, তাতে কিন্তু বেকার অনেক টাকা দিয়ে ওটাই উঠতে হয়। এবং যেহেতু একটা একটা করে অ্যাট্রাকশন ঘোরায়, বড্ড স্লো হয় জিনিসটা, এক তো দামও বেশি প্লাস স্লো, এবং প্যারিস কিন্তু বেশ ভালোই ট্রাফিক হয় বাই রোড, যেই জন্য মেট্রো আর ইয়ারে লোকে বেশি ট্রাভেল করে, তাতে একটা জ্যামেরও সম্ভাবনা থাকে। তাই ট্রাই টু অ্যাভয়েড হপ অন হপ অফ বাস, কারণ তোমরা ইজিলি এই আইটিনারি ফলো করে প্রত্যেকটা জায়গা দেখে নিতে পারবে, তাই ডোন্ট ফল ফর ইট। প্যারিস গিয়ে আইফেল টাওয়ারের সাথে বিভিন্ন রকমের সুন্দর ছবি না তুললে তো হয় না,
তাই আমি এই ভিডিওর নিচে গুগল ম্যাপের কয়েকটা লোকেশন দিয়ে দেবো এবং জায়গাগুলোকে কি বলে সেটাও দিয়ে দেবো। এগুলো হচ্ছে সব থেকে ফেমাস প্লেস আইফেল টাওয়ারের সাথে ছবি তোলার জন্য। তো তোমাদের যদি সেটাও করার ইচ্ছা থাকে তাহলে কোনো এজেন্সির থ্রুতে যাওয়ার দরকার নেই, একটা ট্রাইপড ক্যারি করো, যেটা মানে দুজনে মিলে যদি ঘুরতে যাও তাহলে ট্রাইপডটা হচ্ছে সেভিয়ার, কারণ বিভিন্ন জায়গায় মনে হতে পারে যে ছবি তোলার, সেক্ষেত্রে ট্রাইপডটা লাগিয়ে একটা জাস্ট ব্লুটুথে ক্লিক করলেই ছবি উঠে যায়, এবং তার জন্য যে ভালো লোকেশনগুলো দরকার সেই লোকেশনগুলোর লিঙ্কটা নিচে দেওয়াই রইল। থ্যাংক মি লেটার। প্যারিসে তোমরা কমিউনিকেশন কিভাবে করবে, মানে ফোন বা ইন্টারনেট, এটা করার জন্য তোমাদের অবশ্যই একটা রেকমেন্ডেড হচ্ছে সিম কার্ড নেওয়া। ওখানে একটা অপশন রয়েছে যে ইন্ডিয়া থেকে তোমরা ইন্টারন্যাশনাল রোমিং এবং ডেটা প্যাক অন করে নিয়ে যেতে পারো, কিন্তু অনেক সময় এই জিনিসটা হয় যে এটা করে নিয়ে গেলে ওখানে হট করে সব ডেটা দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। এই ঘটনা অনেকের সাথেই ঘটেছে, এর কারণ কি কিন্তু জানা নেই। তবে দুটোই করা যায়, এক এখান থেকে এক ইন্টারন্যাশনাল প্যাক অন করে নিয়ে যাওয়া যায়, আদারওয়াইজ ওখানে গিয়ে এই সিম কার্ডটা নেওয়া যায়। আমরা নিয়েছিলাম এই লাইকা মোবাইলের সিমটা, এটা নিয়েছিল প্রত্যেকের 20 ইউরো করে। আমরা দুজনেই সিম কার্ড নিয়েছিলাম। অনেকে কি করে একজন সিম কার্ড নেয় দুজন গেলে, আরেকজন তার হটস্পটে চালিয়ে নেয়। তো যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা করতে পারো। এক একটা সিম কার্ড 20 ইউরো মতো নেবে এবং তার জন্য যা ডেটা তোমায় প্রোভাইড করবে তা মোর দ্যান এনাফ। কারণ হ্যাঁ, ওখানে ইন্টারনেট লাগবে। হোটেলে তো তুমি ওয়াইফাই পেয়েই যাবে, কিন্তু সব জায়গায় তুমি ওয়াইফাই পাবে না, সেক্ষেত্রে ফোনে থাকা কিন্তু অলওয়েজ ভালো। এটা যে কোনো দোকানে ওখানে পাবে, অ্যাভেলেবেল আছে দোকান। তোমরা একটু গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো, বা ওখানে গিয়ে জাস্ট জিজ্ঞাসা করবে তোমাদের হোটেলের আশেপাশে যে সিম কোথায় পাবো, যে কেউ কিন্তু ডাইরেক্ট করে দেবে। এবার চলে আসি ফ্রেঞ্চ ফুডে। দেখো, ফ্রেঞ্চ ফুড পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুড, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি তোমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাও, সেক্ষেত্রে তোমার মোটামুটি ধরে রাখো দুজনের 30 থেকে 40 ইউরোর মধ্যে লাগবে পার বেলার খাবার, যদি একটু ম্যানেজ করে মানে বুঝে শুনে অর্ডার করলে। এবার 4-5 রকমের জিনিস যদি অর্ডার করো সেক্ষেত্রে মেনুর উপর ডিপেন্ড করবে। আর যদি মনে হয় একটা বেলা একটু সেভ করে খাবে, সেক্ষেত্রে তো বার্গার কিং, সাবওয়ে এগুলো রয়েছে, এবং এছাড়া আরও অনেক ফুড চেন রয়েছে যেখানে একটু চিপে খাবার পাবে, এবং যেগুলো আমাদের চেনা খাবার সেগুলোও পাবে। দু রকমের অপশন রয়েছে। মোটামুটি পার খাবারের আইটেম প্রপার রেস্টুরেন্ট হলে 20 থেকে 25 ইউরো পড়ে, এবং মোটামুটি রেস্টুরেন্টে 10 থেকে 15 ইউরো পড়ে পার খাবারের আইটেম। এছাড়া যেটা ওখানে খুব ফেমাস সেটা হচ্ছে ওখানকার যে কোনো ডেজার্ট। ডেজার্ট প্রচণ্ড ভালো, এবং ডেজার্টের মধ্যে পেস্ট্রি, ক্রেপ, যে কোনো ধরনের প্যাটিস, সুইট প্যাটিস অনেক পাওয়া যায়, ক্রোসঁ, এগুলো অপূর্ব খেতে। ওখানকার ক্যাপুচিনো মারাত্মক ভালো খেতে। এই ব্রেকফাস্টে আমি সবসময় বলবো একটু একটা ক্যাপুচিনো, একটু বিভিন্ন ধরনের ক্রোসঁ, এগুলো দিয়ে অবশ্যই ব্রেকফাস্ট করো। এত ভালো ডেজার্ট হয়তো পৃথিবীর সত্যি অন্য কোথাও খুব কম পাওয়া যায়। মোটামুটি আমাদের ব্রেকফাস্ট করতে লাগতো 25 থেকে 30 ইউরোর মতো, লাঞ্চও ওরকমই লাগতো। ডিনারটা আমরা একটু হালকা করতাম, কারণ পরের দিন সকালে প্রত্যেক দিনই আমরা সকালবেলা উঠে বাইরে বেরোতাম, তাই জন্য ডিনারটা একটু হালকা করতাম। তাই আমাদের ওভারঅল সারাদিনের দুজনের 70 থেকে 80 ইউরোতে র্যাপ হয়ে যেত। এবার তোমাদের যদি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে তোমাদের হোটেল বা এয়ারবিএনবিতে, সেগুলো কিন্তু তোমাদের ওইটাকে বাদ দিয়ে তাহলে বাকি হিসাবটা ধরতে হবে। মোটামুটি হিসাবটা এরকমই। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট ব্যাপার, প্যারিসের টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিভাবে তোমরা স্ক্যামের হাত থেকে বাঁচবে। এটা কিন্তু একটা গুরু বছর হিসেবে প্যারিসে মনে করো যে প্রত্যেকটা স্ট্রেঞ্জারকে চোর ভাববে, তাহলে তোমার সাথে চুরি হবে না। এটার এই কারণ যে এমনভাবে লোকে এসে স্ক্যাম করে চলে যায়, মানুষ বুঝতে পারে না, এবং যারা প্রথমবার ট্রাভেল করে তারা কিন্তু পুরো ধাঁধিয়ে যায় এবং নিজের সব কিছু জিনিস হারিয়ে ফেলে। এরকম প্রচুর প্রচুর ঘটনা রয়েছে। তাই আমি অলওয়েজ রেকমেন্ড করবো একদম দরকার না পড়লে কোনো স্ট্রেঞ্জারের সাথে বেশি মিশতে যেও না। কেউ কিছু অফার করতে আসছে, কেউ কিছু দিতে আসছে, কেউ কোনো রকম প্রলোভন, কোনো রকম কিছুতে বেশি এন্টারটেন করো না নিজেদের দরকার ছাড়া। হিডেন ব্যাগ পারলে ইউজ করো। আমি স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি এটা আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে। এটা আমি ইউজ করেছিলাম। এটা এরকম পেটের মধ্যে প্যান্টের ভিতরে নিয়ে নেওয়া যায়, মানে কোমরের জায়গায়, এবং আমরা কোমরে যে ব্যাগগুলো ইউজ করি জিনিসপত্র রাখার, তার এটা একটা ভিতরের ভার্সন। এটা প্রচণ্ড কমফোর্টেবল, কোনো রকম অসুবিধা হবে না। এবং তোমরা যদি পাসপোর্ট ক্যারি করো বা ক্যাশ ক্যারি করো, ভিতরে ক্যারি করবে, তাহলে কিন্তু পিক পকেট হওয়ার চান্সেস খুব কম, কারণ প্রচণ্ড পিক পকেট হয় প্যারিসে। একটু নিজেদের জিনিস অবশ্যই সামলে। আর মোবাইল নিয়ে তোমরা যদি ভিডিও করো, ছবি তোলো, যাই করো, চেষ্টা করো হাতে একটা ব্যান্ড পাওয়া যায় যেটা মোবাইলটাকে আটকে ধরে রাখে, কেউ যাতে স্ন্যাচ করে নিয়ে না বেরোতে পারে। কারণ এরকম প্রচুর ঘটনা ঘটেছে, ধরো তুমি মেট্রোর মধ্যে কিছু দেখছো বা তুমি হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছ, হট করে তোমার থেকে নিয়ে বেরিয়ে চলে গেল। এই স্ন্যাচিং ঘটনাটা প্যারিসের খুব কমন, তাই বি কশাস।
প্যারিস যেহেতু ইউরোপিয়ান সিটি এবং মোস্ট অফ দি ইউরোপিয়ান সিটিতে এই প্রবলেমটা হয় যে অনেক হাঁটতে বেশি হয় আমাদের সাধারণের থেকে, তাই অবশ্যই প্রচন্ড কমফোর্টেবল এবং আরামদায়ক জুতো নিয়ে যেও যাতে তোমরা বেশি হাঁটতে পারো। স্পোর্টস শু হলে খুব ভালো, আদারওয়াইজ যেটা তোমার কমফোর্টেবল কিন্তু হাঁটতে কিন্তু নর্মালের থেকে অনেক বেশি হবে প্যারিসে, তাই একটা ভালো জুতো কিন্তু রেকমেন্ড। প্যাক ইউর ব্যাগস লাইট, কারণ যেহেতু হাঁটতে হয় বেশি এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হবে তোমাকে, তাই এবং ইউরোপের জন্য স্পেশালি রেকমেন্ডেড, কারণ ইউরোপে বিভিন্ন জায়গায় তোমার লিফট থাকে না, স্টেয়ার্স দিয়ে উঠতে নামতে হয়, তাই ট্রাভেল লাইট। তোমার ব্যাগটা যেন হালকা হয় এবং অবশ্যই ব্যাগটা যেন ট্রলি হয় যাতে তুমি টানতে টানতে নিতে পারো। এইগুলো বেসিক, এইগুলো কিন্তু কেউ কভার করে না বা তোমরা হয়তো মাথায় আসবে না, কিন্তু পরবর্তীকালে তোমরা সমস্যায় পড়তে পারো, তাই ট্রাই টু অ্যাভয়েড দ্য সিনারিও। আচ্ছা, এবার আরেকটা আসি টপিকে, যেটা ইন্ডিয়ানদের খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে প্যারিসে কিন্তু তুমি জেট স্প্রে পাবে না। তাই অ্যামাজনে পাওয়া যায় পোর্টেবল জেট স্প্রে, এরকম একটা স্প্রের মতো বটল হয় যেটা তোমার ওই কাজটা করতে সাহায্য করবে। এটা তুমি পোর্টেবলি নিয়ে যেতে পারো, আর না হলে একটা দেশি জুগাড় রয়েছে যে কাগজের কাপ, এক বান্ডিল কাগজের কাপ 10-12টা তোমরা যে কদিনই থাকবে সে কদিনের জন্য নিয়ে যেতে পারো, ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ইউজ করতে পারো, জাস্ট টু গেট দ্য থিংস কাভার্ড। এখন আমরা সবাই গুগল ম্যাপস নিয়ে প্রচণ্ড ওয়াকিবহল এবং আমরা দিনান্তে দিনে গুগল ম্যাপস ইউজ করে থাকি, কিন্তু তাও যদি তোমরা ওয়াকিবহল না হও, প্লিজ গেট ইউজ টু ইট, কারণ প্যারিসে কিন্তু গুগল ম্যাপ ইজ দি সেভিয়ার। এবং কোথাও জায়গা থেকে কোথাও যাওয়ার জন্য তুমি যদি টু অ্যান্ড ফ্রো ডেস্টিনেশন দাও, পুরো ডিটেল ওয়াইজ গুগল ম্যাপে চলে আসবে যে এইখান থেকে এই মেট্রো স্টেশন অবধি গিয়ে এই মেট্রোটা ধরে তারপর যেতে হয়। তাই ওটা যত তোমাদের ভালো ওয়াকিবহল থাকবে তত তোমাদের ট্রাভেলটা ইজি হবে। গুগল ম্যাপ খুব ভালো কাজ করে প্যারিসে। যদি তোমরা এখনো গুগল ম্যাপে ওয়াকিবহল না হয়ে থাকো, গুগল ম্যাপের একটু কিটি নিয়ে নিও। প্যারিসে কিন্তু আমাদের এখানকার চার্জার চলে না, তাই প্যারিসের জন্য একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার নিয়ে নিও, যাতে তোমাদের ওখানে গিয়ে চার্জ দিতে বা এ করতে কোনো অসুবিধা না হয়। আমরা সবাই আজকাল ট্রাভেলের সময় একটা এক্সটেনশন কর্ড নিয়ে যাই অনেকেই, তোমাদের ইচ্ছেটা নিয়ে যেতেই পারো, কিন্তু অবশ্যই কিন্তু একটা অ্যাডাপ্টার নিয়ে যাবে প্যারিসের জন্য। প্যারিসের ট্রাভেলে চেষ্টা করবে যত বেশি পারো পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করার, কারণ প্যারিসে কিন্তু ক্যাব বা উবের এইসবের কস্ট প্রচণ্ড বেশি। এক একটা রাইড মোটামুটি 70 থেকে 75 এরকম করে পড়ে ইউরোতে, এবং প্যারিস প্রচণ্ড ভালোভাবে কানেক্টেড ইন্টারনাল ট্রান্সপোর্টে, তাই খুব একটা ক্যাব বা প্রাইভেট কার দরকার পড়ে না, যদি না তোমাদের রোড ট্রিপের প্ল্যান থাকে, সেই বুঝে প্ল্যান করো। এটা শুরু করার আগে যেটা আমি বলবো, যে বহু জায়গায় তোমরা এই ইনফরমেশনটা পেয়ে থাকবে, অথবা তোমাদের কেউ বলেও থাকতে পারে যে প্যারিসে ঘোরার জন্য প্যারিস পাস কেটে নাও এবং তাতে তোমার ট্রান্সপোর্ট এবং এই টিকিট ওই টিকিট সব কভার হয়ে যাবে। প্লিজ ডোন্ট গো ফর ইট, কারণ ইন্ডিভিজুয়ালি তুমি যদি প্রত্যেকটা জিনিসকে কভার করো অনেক অনেক সস্তায় হবে। প্যারিস পাস একটা প্রচণ্ড হাইপ জিনিস, বলবো ওভার হাইপ জিনিস এবং প্রচণ্ড হাই প্রাইসড, তাই ডোন্ট এভার গো ফর প্যারিস পাস। তোমাদের এই যে আমি ট্রাভেল ডিটেলসগুলো বললাম, যেভাবে তোমরা ডেলি পাস কেটে ট্রাভেল করতে পারো সেটা ফলো করো, তাতে তোমাদের ট্রান্সপোর্টটা ইজিও হবে, সস্তায়ও হবে, এবং আলাদা করে যেই টুরিস্ট অ্যাট্রাকশনটা তোমার দেখার তার আলাদা করে টিকিট কেটে নাও। প্রত্যেকটা জিনিস আজকাল অনলাইনে অ্যাভেলেবেল, তাই তোমার যদি লুভরে মিউজিয়াম যাওয়ার থাকে, লুভরে মিউজিয়ামের টিকিট নিজেদের সময় মতো কাটো। তোমার যদি প্যালেস অফ ভার্সাই যাওয়ার থাকে সেটার টিকিটও অগ্রিম কেটে নাও, কিন্তু ডোন্ট গো ফর প্যারিস পাস। তাই ভালো করে তোমাদের ট্রিপটা ঘুরে এসো, আর যদি এছাড়া অন্য কোনো ইনফরমেশন লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাভ আ সেফ জার্নি, হ্যাভ আ সেফ প্ল্যান, এবং অবশ্যই প্যারিস ঘোরো। প্যারিস ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, মন ভরে যাবে প্যারিস ঘুরে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।